সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আজকে আমরা পড়তি বাজার থেকে মুনাফা করার উপায় কি সেটি জানার চেষ্টা করব। আমাদের সাথে এজন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সাজিদুল ইসলাম, এমডি, শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। সাজিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন মামুন রশিদ, এফসিএমএ, উনি একজন পুঁজিবাজার বিশ্লেষক, কাউন্সিল মেম্বার, আইসিএবি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শামীম ভাই, আপনি তো বাজারের সাথে সরাসরি সম্পৃক্ত। আপনাকে শামীম ভাই বলছি কারণ অনেকেই আমরা শামীম ভাই নামে ডাক নাম আর কি, নিকনেম। ও এই বাজার থেকে দেখা যাচ্ছে যে প্রতি বাজারে কিছু শেয়ারের দাম বাড়ছে গত কিছুদিন ধরে। অনেকেই বলছেন যে মন্দের ভালো, যেটা অর্থমন্ত্রী বলেছেন যে এটি একটি লো লেভেলে, এটি একটি স্থিতিশীল পুঁজিবাজার। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে কিছু শেয়ারের দাম বাড়ছে, কিছু মুনাফা করছেন। আবার ফান্ডামেন্টাল শেয়ার যারা ধরে আছেন তাদের দেখা যাচ্ছে যে ওই যে শেয়ারগুলো বাড়ছে সেগুলোর দিকে বিনিয়োগকারীরা ঝোঁক বেশি থাকায় ফান্ডামেন্টাল শেয়ারগুলো কমে যাচ্ছে, কারণ সেগুলো বিক্রি করেই দেখা যাচ্ছে ওগুলো কিনছে। তো এই অবস্থায় বিনিয়োগকারীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যে সরাসরি যারা বাজারের সাথে সম্পৃক্ত? ধন্যবাদ হাসিব ভাই। হাসিব ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন আমি একটু ইলাবোরেটলি একটু বলি। আপনি বর্তমানে বাজারটা যদি লক্ষ্য করে দেখেন যে বাজারটা আমাদের 300 থেকে 500 কোটি টাকার মধ্যে একটা এই বৃত্তের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আর এর ভিতরে আমাদের যে টোটাল ট্রেড হচ্ছে ধরেন আপনার প্রতিদিন প্রায় 300-320টি কোম্পানির শেয়ার। এর ভিতরে প্রথম 10টি বা 15টি কোম্পানির লেনদেন হয় আসলে 50%, আর বাদ বাকি অন্যান্য যে শেয়ারগুলো আছে এগুলো হচ্ছে 50%। আসলে এই কথাগুলো দিয়ে কিন্তু বাজারের বর্তমান পরিস্থিতিটা বোঝা যাবে না। বাজার আমরা যদি এখন একটু আরও অন্যভাবে দেখি, আপনার প্রশ্নের দিকে যদি দেখি, তো বাজার থেকে যে এই যে 10টা কোম্পানির কথা আমি বললাম যে যাদের লেনদেন হচ্ছে, এখানে আসার কথা হলো যে এই 10-12টা কোম্পানি এগুলো কিন্তু আসলে যে প্রাইসে থাকার কথা তার চাইতে লোয়েস্ট প্রাইস এখন বাজারে বিদ্যমান। তো এই জন্য এই শেয়ারগুলো আস্তে আস্তে আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের হাত থেকে, গিয়ে এগুলো বৃহৎ বিনিয়োগকারীদের কাছে, এবং আপনি হয়তো জানেন যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এই শেয়ারগুলো যাচ্ছে। তো এগুলো থেকে আপনি দেখবেন যে ধীরে ধীরে এই আমাদের হাতছাড়া হওয়া শেয়ারগুলো কোনো এক সময় বাজারে বড় ধরনের একটা রোল প্লে করবে বাজারকে বাড়ার জন্য। এখন আমাদের বিনিয়োগকারীদের জন্য আমার পরামর্শ হলো যে এই সব কোম্পানিগুলোকে দেখে এগুলোকে বাছাই করে এখন আস্তে আস্তে বিনিয়োগ করে রাখা। এই কোম্পানিগুলো থেকে বিনিয়োগ করলেই এগুলো থেকে কিন্তু আপনার উত্তরণ সম্ভব। আর যে নন পারফর্মিং যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো যে করবে ওদের ভবিষ্যতে তাও না। এখন বিনিয়োগকারীদের এরকম বেছে দেখে বুঝে ভালো কোম্পানির শেয়ার, যদিও আপনার এই সিদ্ধান্ত কোনো একটা সার্টেন সময়ের জন্য খারাপ হতে পারে, কিন্তু তারপরেও ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানির শেয়ারই বিনিয়োগ করা উচিত। আচ্ছা, ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানি, এখন ভালো কোম্পানি এটা কিভাবে মূল্যায়িত হয়? কোনটি ভালো কোম্পানি? আপনি যদি বলেন যে আজকে ব্যাংকের যদি শেয়ারগুলো দেখেন, যে এখন ইসলামী ব্যাংকের লেনদেনও বাড়ছে আর প্রাইসও বাড়ছে, এটা যৌক্তিক একটি কারণ আছে কি? পেছনে একটি কারণ আছে, যে আমরা জানি যে কোনো একটি গ্রুপ এটি শেয়ার কিনছে বাজার থেকে। তো তাই যদি হয় ওই কারণেই এই শেয়ারটি বাড়ছে। আর আপনি ফান্ডামেন্টালি যেটা দেখেন, ইসলামী ব্যাংক অনেক ভালো কোম্পানি, আরও তো কিছু ব্যাংক আছে যেগুলোর পেইড আপ ছোট কিন্তু ভালো করছে, সেই সব শেয়ারগুলোর দাম বাড়ছে না কেন? আবার যদি আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেখেন, আপনি যদি একমি নতুন আসলো, এই নতুন কোম্পানিটির যে প্রাইস সেটি হয়তো অনেকেই বলবেন যে এটি যৌক্তিক প্রাইস, কিন্তু বেক্সিমকো ফার্মার যেখানে 82 টাকা 83 টাকা প্রাইস, সেখানে একমিকে 113 টাকা 14 টাকা ট্রেড হওয়ার কথা। এখন এইখানে বিনিয়োগকারীরা কি ডিসিশন নেবেন? আসলে এখানে যে বিষয়টা হচ্ছে এটা হলো সেক্টরাল এফেক্ট। যেমন আমি যদি ব্যাংকের কথা বলি, আমি সেক্টর হিসাবে যদি আলোচনা করি, ব্যাংকিং পুরো সেক্টরটাতে আপনি জানেন যে গত কিছুদিন আগে থেকেই কয়েকটি গ্রুপ ব্যাংকগুলোকে লুটপাট করেছে বিভিন্নভাবে, এবং ফাইনালি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত গড়িয়েছে। তো এটা কিন্তু বাজারে বিনিয়োগকারীদের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন তারা দেখতে পেয়েছে যে এই সেক্টরে যদি বিনিয়োগ করি তাহলে আবার আমার টাকাও না শেষ পর্যন্ত লুটপাট হয়ে যায়। কিন্তু কই ফরেনাররা তো আপনার ব্র্যাক ব্যাংকের শেয়ার সব নিয়ে গেছে। হ্যাঁ, ব্র্যাক ব্যাংকের শেয়ার 2 লাখ শেয়ার কিনতে গেলে 2 টাকা বেড়ে যায়। সেটাই না, এখানে একটা দুটো কোম্পানি তো তার বাইরে থাকবেই। আবার যদি ফার্মাসিউটিক্যালসের কোম্পানির কথা বললেন, ওখানে আপনি দেখেন পারফর্মিং হিসাবে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু অনেক ভালো করছে,
দ্যাটস ওয়াই সেক্টরাল এফেক্ট হিসাবে এখানে যদিও বাজারে যৌক্তিক মূল্য নাই একমির, কিন্তু তারপরেও সেক্টরাল এফেক্ট হিসাবে এটা আসলে এই বৃদ্ধিটা, তবে এই বৃদ্ধিটা আসলে কতটুকু যৌক্তিক এটা আমি নিজেও জানি না। এই প্রশ্ন তো আসলে বিনিয়োগকারীদের উপর, যারা এই দামে শেয়ার কিনছেন। জি মামুন ভাই, আপনি তো আর্থিক খাত নিয়ে কাজ করেন। আর্থিক খাতের ব্যাংকিং সেক্টরে একটি বিশৃঙ্খলা আছে, আর পুঁজিবাজারের অবস্থা মন্দা, সেটা সবাই জানে, সবাই স্বীকার করছেন। তো এই বাজার থেকে যে প্রশ্নটা আমি সজদুল ভাইকেও করেছিলাম, যে এইখান থেকে মুনাফা করাটা খুব কষ্টের, কারণ মুনাফা তো দূরের কথা, পুঁজিটা ধরে রাখাই টাফ হয়ে যাচ্ছে, কারণ প্রতিনিয়তই দাম কমছে, কিন্তু কিছু শেয়ারে ব্যবসা হচ্ছে, ওই শেয়ারগুলোর দিকেই ঝুঁকছে। এখন প্রশ্ন হলো যেটা, যে আমি কি করে বুঝবো যে কোন শেয়ারটি মুভমেন্টে যাবে, কোন শেয়ারটি ভলিউম বাড়বে? এখন এই হঠাৎ করে ভলিউম বাড়ে এইটার দিকে আমি ঝুঁকবো, নাকি আমি ফান্ডামেন্টাল দেখে বসে থাকবো? এখন ফান্ডামেন্টালটা আমি বিচার করব কি করে? রাইট, ধন্যবাদ আপনাকে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেটা বলতে চাই, একটা দেশের সাস্টেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ভাইব্রেন্ট স্টক মার্কেট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আমাদের দেখেন আজকে এফডিআর এর রেট যদি দেখেন, ইট ইজ অ্যারাউন্ড 5%, ইনফ্লেশন বাংলাদেশে 6%। একমাত্র আসার জায়গা হলো স্টক মার্কেট, বিকজ ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, এরা আপনার এফডিআর ইন্টারেস্ট থেকে বা সঞ্চয়পত্র ইন্টারেস্ট থেকে খুব একটা লাভবান হবে না। সেক্ষেত্রে আপনার আশার আলো যেটা দেখাতে পারে স্টক মার্কেট। কিন্তু আনফর্চুনেটলি আমাদের স্টক মার্কেটটা 2010 সালের ধসের পরে, আমি বলবো ধস না, এটা মহাধস, এই মহাধসের পরে গত 6 বছরে স্টক মার্কেট অ্যাকচুয়ালি বিনিয়োগকারীদের কিছু দিতে পারেনি। এখন আপনার যে প্রশ্নটা, যে আমি কিছু শেয়ার থেকে কিভাবে লাভবান হব, একটা শেয়ার প্রাইস ডিটারমিনেশনে কতগুলো আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমরা বলি ডিটারমিনেন্স ফ্যাক্টর আছে। এর মধ্যে আর্নিং পার শেয়ারকে আমরা কনসিডার করি, পি রেশিওকে কনসিডার করি, ওই কোম্পানির ফান্ডামেন্টাল অফ দ্য শেয়ার কনসিডার করি, কোম্পানির ম্যানেজমেন্ট কনসিডার করি, এবং প্রিসাইডিং ডিভিডেন্ড পলিসি কি আছে কোম্পানি, এগুলো কনসিডার করেই কিন্তু একটা শেয়ারকে ভালো শেয়ার বলা যায়, ফান্ডামেন্টাল শেয়ার যেটা আমরা বলি। তো এখন যেটা হয়ে গেছে 2010 সালের শেয়ার মার্কেটে ধসের পর থেকে বিনিয়োগকারীদের এই সেক্টরের উপরে আস্থা নেই। আস্থা না থাকার জন্য সবাই কিন্তু শর্ট টার্ম প্লে করে কীভাবে বেরিয়ে আসা যায় এটাই ট্রাই করে। লং টার্ম ইনভেস্টমেন্ট কেউ চিন্তা করে না, যে কারণে আমাদের দেশে এই মুহূর্তে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে না। কিন্তু লং টার্মের চিন্তা করেন, আপনি যদি দেখেন যে অনেক বিনিয়োগকারী আছেন, এই আমাদের এই অনুষ্ঠানেই ফোন করে তারা বলেন, বা আমরা যতটুকু জানি, স্বামী ভাইও জানবেন, যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে কিন্তু লোকসানই হচ্ছে। আপনি দেখেন যে ব্যাংকের শেয়ার তারা 40 টাকায় 50 টাকায় কিনেছে, একসময় 150-200 টাকা ছিল, সেই শেয়ার 40 টাকায় কিনে তারা মনে করেছে সেফ, সেটা এখন 8 টাকা 9 টাকা 10 টাকায় ট্রেড হচ্ছে। তাহলে কিভাবে সে দীর্ঘমেয়াদে মুনাফা করবে? রাইট, দীর্ঘমেয়াদী মুনাফা করার কোনো স্কোপ নেই, সবাই কিন্তু শর্ট টার্ম নিয়ে প্লে করতেছে। আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন একমির কথা, একটা শেয়ার যখন বাজারে আসে এটার ক্যাপিটাল সাইজটা কম থাকে। আমি যেটা বলবো, বাংলাদেশে এই মুহূর্তে শেয়ারগুলো যেগুলো ট্রেড হচ্ছে এটা ইনফরমেশনের ভিত্তিতে, কোম্পানির ফান্ডামেন্টালের ভিত্তিতে না। সো এই ইনফরমেশনটা যেভাবে আপনি বললেন, একটা ইনফরমেশন আসছে এটা কিনো ওইটা কিনো, সবাই কিন্তু সেদিকে ঝুঁকে যাচ্ছে। কোম্পানির ফান্ডামেন্টাল বা কোম্পানির ম্যানেজমেন্ট, ডিভিডেন্ড পলিসি, পি রেশিও, আর্নিং পার শেয়ার এগুলো দেখতেছে না, যার জন্য আমরা সবাই এই হুজুকে একটা শর্ট টার্ম বেসিসে ঝুঁকে পড়তেছি সেদিকে, এরপরে সেখান থেকে শর্ট টার্ম গেইনটা নিয়ে বেরিয়ে আসতেছি। এবং যেখানে প্লে করে গ্যামলাররা, যারা মার্কেটে গ্যামলার বলে পরিচিত, বাজারকে অ্যাকচুয়ালি যারা নিয়ন্ত্রণ করে, এরা কিন্তু কম পুঁজি যেখানে, মিনিমাম ক্যাপিটাল যেখানে, সেটি তাদের টার্গেট থাকে। যেভাবে বেক্সিমকোর এখন পেড আপ ক্যাপিটাল হিউজ, এখানে প্লে করতে হলে আমার হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন। বাট একমিতে যদি আমি প্লে করি, বিকজ এটা রিসেন্টলি মার্কেটে এসছে, এর পেড আপ ক্যাপিটাল কম, তো এখানে আই ক্যান প্লে। সো এইভাবেই টার্গেট একটাই হলো, বিকজ যেহেতু আস্থার অভাব মার্কেটের উপরে, এই জন্য লং টার্ম ইনভেস্টমেন্টে ইনস্টিটিউশনও যাচ্ছে না, ইন্ডিভিজুয়াল ইনভেস্টরও যাচ্ছে না, সবাই শর্ট টার্ম একটা গেইন নিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে। 5 কোটি শেয়ার ইনস্টিটিউশন এবং পাবলিকদের কাছে ছেড়েছে, সবগুলো এখনো বাজারে আসে না, কিন্তু 5 কোটি শেয়ার যদি আপনার বাজার থেকে কিনতে হয়, ধরেন 5 কোটি শেয়ারের যদি এটা গ্যামলিং হয়, 3 কোটি 3.5 কোটি শেয়ার কিনতেও তো 350-400 কোটি টাকা লাগে। এখন কার এত ফান্ড আছে? না, ইন্ডিভিজুয়াল না, এটা একটা গ্রুপ অফ সিন্ডিকেশন আছে, যে সিন্ডিকেশন 5-7-10 জন মিলে এটা কিনতে পারে। এবং বাংলাদেশে দেখেন, আমাদের ইকোনমিক ইন্ডিকেটরগুলো যদি দেখেন,
অনেক ভালো ইকোনমিক ইন্ডিকেটর। আমাদের এখন টোটাল জিডিপি $200 বিলিয়ন, আমাদের পার ক্যাপিটা ইনকাম $1,400। আমরা এখন ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেনিম এক্সপোর্টার, সেকেন্ড লার্জেস্ট আরএমজি এক্সপোর্টার, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ $29 বিলিয়ন। সো ইকোনমিক ইন্ডিকেটরগুলো ভালো। আপনি যেটা বলছেন 300-350 কোটি টাকা, আমার মনে হয় 5-7-10 জন, এটা ইট ইজ ম্যানেজেবল। মামুন ভাই, যেটা হচ্ছে ব্র্যান্ডিং একটা ইম্পর্টেন্ট, মানে আমরা পৃথিবীর সব দেশকেই দেখি যে তার দেশকে ব্র্যান্ডিং করে, দুঃখিত, কিন্তু আমরা এই বাংলাদেশে শুধু ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে সবাইকে শুনতে বলি গ্যামলিং, গ্যামলার, এখানে সব জুয়ারি, এখানে রাবিশ, মানে সব নেগেটিভ কথাবার্তা। আপনি একটা এক্সাম্পল দিতে পারবেন এখন পুঁজিবাজারে গ্যামলিং হচ্ছে? না, মানুষ প্রতিনিয়ত তার পুঁজি হারাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক বড় বিনিয়োগকারীদের চিনি, ইনস্টিটিউশনগুলো পথে বসে গেছে। তা কিন্তু এখানে সবাই কিন্তু বলছে, আপনি পুঁজিবাজার নিয়ে যখনই কথা বলতে যাবেন দেখবেন যারা যারা আর্থিক খাত নিয়ে কথা বলে, অর্থনীতিবিদ, একটা নেগেটিভ কথা থাকবেই, এখানে গ্যামলিং হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। কি গ্যামলিংটা হচ্ছে? না, অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন, ইউ রাইটলি সেইড, গ্যামলিং 2010-এ যেটা অনেক বড় ব্যাংকগুলো করেছে, 2010-এ ব্যাংকগুলো করেছে, রাইট। মানে আইন ভেঙে টাকা ইনে তারা আবার আইন ভেঙে টাকাগুলো চলে ব্যাংকের গেছে। পিছনে আছে কারা? আপনি সেটা দেখেন, ব্যাংকের পিছনে তো কোনো হিউম্যান বিইং আছে। সব কিছুর পেছনে হিউম্যান বিং আছে। এক্স্যাক্টলি। তো ব্যাংকের পিছনে যে হিউম্যান বিইংগুলো আছে, এরাই স্টক মার্কেট ট্রেডার, এরাই স্টক মার্কেটকে কন্ট্রোল করতেছে। আপনি দেখেন যাদের নাম এসেছে বিভিন্ন তদন্ত রিপোর্টে, আপনি বলেন যার নাম এসেছে, আমি একজনকে চিনি, তার 1200 কোটি টাকা সে লেনদেন করেছে। সে কখনোই 96-এর আগে সে হলো এই বাজারে আছে, কখনোই সে গ্যামলিংয়ের সাথে জড়িত না। তার অবস্থা এখন খুব খারাপ, কারণ সে ট্রেড করে, অনেকের অনেক প্যাটার্ন থাকে, তার নাম এসেছে, সে বেশি ট্রেড করেছে কেন? না, এটা তদন্ত রিপোর্টটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আপনার কাছে আসবো। শামীম ভাই, যদি সেক্টরাল বিবেচনা করেন, আমি যদি মামুন ভাইয়ের কথায় আসি যে ইপিএস, পি, এগুলো অবশ্যই সবার আগে দেখা উচিত, কিন্তু আপনার সবচেয়ে কম পি শেয়ার এখন ইন্স্যুরেন্সে, জি, বেশি ইপিএস আপনি যদি বিভিন্ন সেক্টরে দেখেন, আপনি আরএন এর অবস্থা কি? আপনি ফ্যামিলি টেক্সের ইপিএস অনেক ভালো, পি কত? মানে আমার মনে হয় 5-এরও নিচে। এই জায়গায় বিনিয়োগের ডিসিশনটা কিভাবে? বিনিয়োগকারী আপনারা, মানে এটা একটা ইন্ডিকেটর, পিটা একটা ইন্ডিকেটর, কিন্তু পিটা হলো কি আপনার কোম্পানি পূর্বে কি করেছে সেই ইন্ডিকেটর। কোম্পানি পূর্বে কি করেছে সেই ইন্ডিকেটরটা খুব বেশি বড় আমার কাছে না, যতটা না কোম্পানি ভবিষ্যতে কি করতে পারবে সেই ইন্ডিকেটর। যেমন আমি যদি বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়, আমি পিটাকে অত গুরুত্ব দিই না, যতটা গুরুত্ব দিই কোম্পানির গ্রোথটাকে, যে এই কোম্পানির গ্রোথ ভবিষ্যতে কতটুকু, আমি সেই জিনিসটাকে গুরুত্ব দিতে চাই। আমি পিটাকে খুব গুরুত্ব দিতে চাই না। এবং ইপিএসটাও আমার কাছে অত বেশি গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ আমার কোম্পানির গ্রোথ যতটুকু আছে। আমি গ্রোথ দেখে বিনিয়োগ করতে চাই, আমি পি দেখে বিনিয়োগ করতে চাই না। না, এখন গ্রোথ দেখে বিনিয়োগ করতে চান বিনিয়োগকারীরা, তো আপনি যেটা বললেন পাস্ট পি দেখে, পাস্ট ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে, ফিউচার অ্যানালাইসিস যেটা ফরওয়ার্ড পি ক্যালকুলেশন করা বিনিয়োগকারীর পক্ষে সম্ভব না, যেটি মাউন্ট ভাইয়ের পক্ষে সম্ভব। এখানে উদাহরণ দেই, আপনি মনে করেন পাশাপাশি দুটো ফিল্ড, আপনার একটা ফিল্ড ডিগিং হয়ে গেছে, মনে করেন দুটোই সোনার খনি, একটা ফিল্ড ডিগিং হয়েছে, এটার পি অনেক ভালো, কিন্তু আপনি পাশের ফিল্ডটা যখন ডিগিং করবেন, এখানে কিন্তু আপনার মানে সোনা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এখন বিনিয়োগকারী কি ওই মানে যেটা অলরেডি ডিগিং হয়ে গেছে সেটাতে করবে, নাকি যেটাতে পাওয়ার সম্ভাবনা বেশি সেটাতে করবে? যদিও দুটো পাশাপাশি ফিল্ড। তাহলে এই অলিম্পিক মানুষ কেন কিনে? অলিম্পিকের আপনি দেখেন পি কত এখন, নন মার্জিন। হ্যাঁ, নন মার্জিন, তারপরে কেন কিনে? এটা কিনছে হয়তো ওদের গ্রোথ অনেক ভালো, এটা হিসাব। গ্রোথ ভালো হলে তার প্রাইস তো জাস্টিফাইড না, কারণ তার মানে আমি এই ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরে 10, 12, 15 পির আমি শেয়ার পাচ্ছি, অলিম্পিক কেন কিনছি? না, এখানে তো আপনি হিসাবটা করছেন হাসিব ভাই পুরোটা পি দিয়ে। এখানে যদি গ্রোথটাকে আপনি হিসাব করেন, অন্যান্য যে কোম্পানিগুলো আপনার এখন পি 10-12-তে আছে সেগুলো হলো মানে নেগেটিভ গ্রোথ অথবা স্টিডি গ্রোথ। আর যদি কোনো একটা কোম্পানি থাকে যে এর গ্রোথটা অনেক হাই, সামনে গ্রোথটা আরও ভালো হবে, তো সেই কোম্পানিতে আপনি বিনিয়োগ করতেই পারেন। তবে এখানে সব কথার মধ্যে মূল কথা যেটা হলো যে আপনি যখন বিনিয়োগ করছেন, বিনিয়োগের সময় ওই সময়কার যে প্রাইস, এটা যদি আপনার পি এবং গ্রোথকে
জাস্টিফাইড করে তখনই বিনিয়োগ করা উচিত, এছাড়া নয়। তো এখানে আসলে মানে পার্টিকুলারলি কোনো কোম্পানির কথা বলাটা হয়তো উচিত হবে না আমার এটা পক্ষে। আলোচনার খাতিরে এটা বিনিয়োগকারী সবাই জানেন তার ইনফরমেশন, এখানে ডিএসসি সিএসসি কোম্পানিতে It's a published document. না হলেও মানে আসলে আমি যেটা আসলে জানতে চাচ্ছি যে আমি একজন বিনিয়োগকারী, আমি যেটা বিনিয়োগ করব, আমি ফান্ডামেন্টাল যেগুলো যে সব ইন্ডিকেটর গুলো আছে সেগুলো দেখে বিনিয়োগ করে আমি লোকসান জি আমি লোকসান লোকসানে হচ্ছে আমার। জি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, জি। কিন্তু দেখা যাচ্ছে যে এর বাইরে কিছু শেয়ার বাড়ছে একটা সেক্টরে। হঠাৎ করে আজকে যদি আপনি টেক্সটাইলে দেখেন 4-5টা কোম্পানি, আমি ফ্যাক্টিল, জি। তোশিফা, সিমটেক্স আর দুই একটা কোম্পানি, এগুলোর প্রাইস বাড়ছে। জি। এখন বাকি শেয়ারগুলো ভালো, এইটা ভালো না, কিংবা এইগুলো ভালো বাকিগুলো ভালো না, এই হিসাবটা কিভাবে বিনিয়োগকারীরা করবেন? এইটার তো কোনোই না, হঠাৎ করে একটা বাড়ে আর বাকিগুলোর লেনদেনই হয় না। আসলে এটাই তো যে মামুন ভাই যে কথাটা মানে বললেন আর কি, যে এগুলো নিয়ে কোনো একটা গ্রুপ হয়তো প্লে করার চেষ্টা করে, তো ওই প্লে যখন করার চেষ্টা করে এটা বাজারে যখন কেউ এই ইনফরমেশনগুলো যখন জানে, তখনই আমাদের বিনিয়োগকারীরা কোনো কিছু হিসাব না করে আমরা পঙ্গপালের মতো ওইটার পিছনে ছুটতে থাকি। রাইট, এক্স্যাক্টলি। এটার পিছনে ছুটতে থাকে এবং আমাদের আসলে মৃত্যুর কারণ কিন্তু এটাই, যে যখন কোনো একটা গ্রুপ এটাকে প্লে করার চেষ্টা করে, তারা ওই কাজটাই করে, প্রথম এটাকে গুছিয়ে নেয়, গুছিয়ে নিয়ে বাজারে একটা রিউমার ছড়িয়ে দেয় যে এটা বাড়বে এটা বাড়বে, তখন আমরাই ওটাতে যখন যাই আমাদের উপরে সেই শেয়ারগুলোকে ডাম্প করে তারা বেরিয়ে যায়। সার্বক্ষণিক আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তারাই ক্ষতিগ্রস্ত হই, ওই সব বৃহৎ বিনিয়োগকারী অথবা যারা প্লে করে, যারা এটাকে সাজায়, তারা আসলে সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় না। আপনি সরি আমি একটু বলছি, আপনি হয়তো যার কথা বললেন যে 1200 কোটি টাকা তার লেনদেন করেছে, তো আপনি দেখেন যে সে 2010 সালে কি করেছে, এখানে সব কিছু শুধু লেনদেন করেছে বলেই যে তার নাম ইয়াতে এসেছে, ওই যে তদন্ত রিপোর্টে এসেছে, বিষয়টা কিন্তু সর্বক্ষেত্রে তাই না। সেটা এই বিষয়টা সেটাই আমি ব্যক্তিগতভাবে দেখেছি রিপোর্টে, এবং ওইখানে শুধু তার লেনদেন করেছে কেন, এইটাই তার অপরাধ। জি জি, আসলে সেই তদন্ত রিপোর্টটাও তদন্ত হওয়ার যোগ্য। জি, না, আমি সাহেবের সাথে একটু সাপ্লিমেন্ট আমি করি। জাস্ট একটি প্রশ্ন করতে যাচ্ছি যে এই অবস্থায় আমি ফান্ডামেন্টাল শেয়ার কিনলাম, কিন্তু আমি সেটা নিয়ে বসে আছি, অন্য শেয়ার বাড়ছে। এখন যেটা আপনিও বললেন, সাজেদুল ভাই বললেন, যেটি হচ্ছে প্লে করার চেষ্টা। যখন কোনো কোম্পানির শেয়ার কেউ কিনবে, কোনো বড় প্রতিষ্ঠান বা বড় বিনিয়োগকারী যখন ওইটা কিনবে, তখনই তো একটা ডিমান্ড ক্রিয়েট হবে এবং প্রাইস আপ হবে। এটা পৃথিবীর সব দেশেই, কিন্তু অন্য দেশে হলে সেটাই নর্মাল, আমাদের দেশে হলে এটা প্লে করা, গ্যামলিং। এটা কেন? এটাতে কি আস্থা ফিরে, নাকি আস্থা বিনিয়োগকারীদের আসলে নষ্ট হয়? না, অ্যাকচুয়ালি দেখেন, আমি সাহেব ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করি। জি উনি বলেছেন আমি পি রেশিও দেখব না, আমি ফিউচার গ্রোথ দেখব। জি আমি যে ডিটারমিনেন্টসগুলো বলেছি এগুলো অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কথা, কিন্তু আমাদের দেশে দেখেন বিনিয়োগকারীদের এডুকেশনের জন্য ওইভাবে কিন্তু কোনো ইনস্টিটিউশন গড়ে ওঠেনি। আজকে আপনি যদি 33 লক্ষ বিনিয়োগকারীর দিকে তাকান, এরা কারা? এরা দেখবেন রিটায়ার্ড লোকজন, বেকার ছেলে পেলে ম্যাক্সিমাম, বাট তাদের অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট সম্পর্কে, ইভেন তাদের পি রেশিও যদি ক্যালকুলেশন করতে বলেন, ইপিএস মিনিং কি, ডিভিডেন্ড পে আউট রেশিওটা কী, ডিভিডেন্ড পলিসিগুলো কী হওয়া উচিত, তাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের কিন্তু কোনো নলেজ নাই। বাট ইনফরমেশন বেসিসে বন্ধুবান্ধব থেকে শুনে, মেসেজ পেয়ে, যেটা সাজিদ ভাই বললেন যে বিভিন্ন গ্যামলাররা একটা শেয়ার মার্কেটে শেয়ার টার্গেট করার আগেই তাদের বিভিন্ন ইনফরমারকে দিয়ে মার্কেটে ইনফরমেশনটা পাস করে। মামুন ভাই যে দ্বিমত পোষণ করছি সেটি হচ্ছে যে এখানে যারা বিনিয়োগকারী আছেন পুঁজিবাজারের সাথে, আমার 10 বছরের অভিজ্ঞতায় যেটা বলে সেটা হচ্ছে বিনিয়োগকারীদের যথেষ্ট নলেজ আছে। যাদের নলেজ আছে তারাও লোকসান করছেন, যাদের একটু কম আছে তারাও লোকসান করছেন। আপনি দেখেন যারা আপনাদের মতো প্রফেশনাল, তারাও অনেকেই আছেন পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত, তারা যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠান তো লোকসান করছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা অন্য জায়গায় নিশ্চয়ই। না, আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, আপনি দ্বিমত করতেই পারেন। আমি বলেছি পুঁজিবাজারের শেয়ার মার্কেট ডিটারমিনেশনে কতগুলো ডিটারমিনেন্টস ফ্যাক্টর কাজ করে, যেগুলো সম্পর্কে আমাদের 33 লক্ষ বিনিয়োগকারী আমরা যাদেরকে বলি, এদের অনেকেরই ওইভাবে অ্যানালাইসিস করে যে ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু অফ দ্য কোম্পানি, তারপর ফিউচার গ্রোথ অফ দ্য কোম্পানি,
ফিউচার গ্রোথ আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনাকে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, তখন স্ট্যাটিস্টিক্সের ইনফরমেশন নিতে হবে, পাস্ট রেকর্ড নিতে হবে, কোম্পানি ডিভিডেন্ড পলিসি কী, এই ধরনের সোয়াট অ্যানালাইসিস প্রত্যেকটা বিনিয়োগকারী করে কি না। আপনি হাউসগুলোতে যেয়ে দেখবেন বিনিয়োগকারীরা বসে আছে, হুজুকে ইনফরমেশন আসলো, মেসেজ আসলো, বাস ধামধাম করে ওটা কিনতেছে। কিন্তু আমি হঠাৎ করে আমি ওই দেখছি sense এ link কোনো করেছি। ইপিএস অনেক ভালো, হঠাৎ করে দেখছি যে 1 টাকা থেকে 3 টাকা ইপিএস হয়ে গেছে, পরের বছর দেখছি মাইনাস, ফার্স্ট কোয়ার্টার মাইনাস। হ্যাঁ। আপনি যদি দেখেন, আমি যে নাম উল্লেখ করতেই হচ্ছে, যেটি হচ্ছে আপনার অ্যাপেক্স অ্যাডলসি ফুটওয়্যার। অ্যাপেক্সের বিজনেস বাংলাদেশে কি হচ্ছে, বাটার পরই তাদের বিজনেস, এটা মাইনাস যায় কি? না, একটা যেটা বলেছেন মানে এখানে ইপিএস, বিনিয়োগকারী যে নেট অ্যাসেট ভ্যালু হঠাৎ করে অ্যাসেট রিভ্যালুয়েশন হলো, তার আগেই প্রাইস বেড়ে গেল। এখন ওই যে বিনিয়োগকারী যে একটি ইনফরমেশনের ভিত্তিতে কিনবেন বা ফিউচার গ্রোথ দেখে কিনবেন, তার কোম্পানির নিউজই তো ঠিক নাই, হঠাৎ করে ইপিএস ভালো, হঠাৎ করে মাইনাস, সেকেন্ড কোয়ার্টার মাইনাস বা থার্ড কোয়ার্টার মাইনাস, ফোর্থ কোয়ার্টার যে অনেক বেশি। এখানে বিনিয়োগকারীরা আসলে কি করার এখানে আছে? অ্যাকাউন্টিং পলিসি অ্যান্ড প্রসিডিউরের মধ্যে কিছু ফ্লেক্সিবিলিটি আছে। সে ফর এক্সাম্পল, আমি এই কোয়ার্টারে হয়তো ইপিএসটা ভালো, পরের কোয়ার্টারে খারাপ আসলো, এটাই তো আপনার প্রশ্ন। মামুন ভাই, সেখানে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি, জাহাঙ্গীর ভাই বলেন। সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর দি অনলি পারসন যে আমাদের ইনভেস্টরদের দুঃখ বোঝেন এবং বাস্তব সমস্যাগুলো নিরপেক্ষভাবে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট অনেক কমানো হয়েছে, অপরদিকে সঞ্চয়পত্রের রেট অফ ইন্টারেস্টও কমানো হয়েছে এবং শেয়ার মার্কেটের অবস্থাও ভালো নয়। এই অবস্থায় আমরা যারা রিটায়ার্ড সিনিয়র সিটিজেন আছি, আমরা কোথায় ইনভেস্ট করব? এই প্রসঙ্গে আরো একটি কথা বলতে চাই, তা হচ্ছে ইতিমধ্যে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে গত 5 বছরের সর্বশ্রান্ত হয়ে গেছি। জি, জাহাঙ্গীর ভাই, আপনাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি, মামুন ভাই এই প্রশ্নটার উত্তর যদি দেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শকের প্রশ্নের জন্য। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে আপনারা যারা রিটায়ার্ড লোকজন পেনশনের একটা টাকা পেয়েছেন, তাদের আশা ভরসার একটা সম্বল ছিল যেটা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা। কিন্তু সঞ্চয়পত্র ইন্টারেস্ট বলেন, ব্যাংকের এফডির ইন্টারেস্ট বলেন, এটা অনেক কম, ইনফ্লেশনের চেয়েও কম। আজকে বাংলাদেশে ইনফ্লেশন যদি আমি 6% বলি, তাহলে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট বা এফডিআর ইন্টারেস্ট 5% এখন, অন অ্যান অ্যাভারেজ 5 বা 5.5%। তো আলটিমেটলি আমার মানি কিন্তু ডিভ্যালুয়েশন হচ্ছে এখানে। আমার ইনফ্লেশন যদি 6% হয় অ্যান্ড আই এম গেটিং 5% অন মাই সেভিংস, তাহলে আমার টাকা অবমূল্যায়িত হচ্ছে। তো সেক্ষেত্রে আশা ভরসার একটা জায়গা ছিল স্টক মার্কেট, যে স্টক মার্কেটও এখন ভাইব্রেন্ট না, বা এখান থেকে যে পুঁজি বের করে নিয়ে আসতে পারবে, একটা ইনভেস্টমেন্ট করে একটা ফ্যামিলি চলবে, একটা হিউজ ইনভেস্টমেন্ট করে, এই সুযোগও নেই। যার জন্য আসলেই দিশেহারা। আপনি পত্রিকা দেখবেন, কয়েকদিন আগে, 2-4 দিন আগে দেখলাম একজন ইনভেস্টর, বিনিয়োগকারী সব পুঁজি হারিয়ে সুইসাইড করেছে। একজন মানুষ কখন সুইসাইড করে? যখন তার অন্য কোনো অবলম্বন থাকে না। তো এটা খুবই দুঃখজনক দেশের জন্য, জাতির জন্য। কারণ আমি এর আগেই বললাম যে আমাদের ইকোনমিক ইন্ডিকেটরগুলো এত ভালো যে সব দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, অনলি স্টক মার্কেটটা ভাইব্রেন্ট হচ্ছে না। তো এটা আমার মনে হয় দর্শক ঠিকই বলেছেন যে যাবে কোথায়, এই জিনিসটা আমার মনে হয় সরকার এবং যারা রেগুলেটর আছেন, যারা পুঁজিবাজার নিয়ে কাজ করেন, এখানে আসিফ ভাই আছেন, সাজেদ ভাই আছেন, তো ওনারা এটা দেখতে পারেন এবং সরকার এদিকে নজর দেওয়া উচিত, যাতে এই ধরনের যারা রিটায়ার্ড লোকজন আছেন ওনারা অ্যাটলিস্ট একটা ইনভেস্টমেন্টের পথ খুঁজে পায়। জি, সাজিদ ভাই, যেটি হচ্ছে যে পলিসি সহায়তা আসলে চাইলেই দেয়া সম্ভব, সেটি আপনি দেখেন ব্যাংকের ওভার এক্সপোজার নিয়ে যে কেন্দ্রীয় ব্যাংক যে পদক্ষেপটি নিয়েছে, সেটি যথেষ্ট ইতিবাচক এবং এটি নিয়ে আর ফিউচারে কোনো কথা উঠবে না, এটি সমাধান হয়ে গেছে। তার মানে পলিসি সহায়তা চাইলেই সম্ভব। তার মানে কি নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা কি চাচ্ছেন না পুঁজিবাজারটা এইরকম স্বাভাবিক পর্যায়ে যাক? এই প্রশ্নের উত্তর দেবে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আমি হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। জি বলেন। আমার প্রশ্নটা হলো যে এই যে ক্ষুদ্র যারা উদ্যোক্তা বিনিয়োগকারী, তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন কড়াকড়ি, যে কারণে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উৎসাহিত হচ্ছে না। তো আসলে এই ক্ষেত্রে ব্যাংকের বা গভর্নমেন্টের পক্ষ থেকে ক্ষুদ্র বিনিয়োগকারী তৈরিতে ব্যাংকের নিয়ম নীতি একটু শিথিল করা যায় কিনা নতুন উদ্যোক্তা সৃষ্টিতে? হ্যাঁ জি, ধন্যবাদ। দর্শক, আপনি এসএমইর কথা বলেছেন। এসএমই আসলে এখন অনেক সহজ শর্তি ঋণ পাওয়া যাচ্ছে। জি জি
ধন্যবাদ যিনি ফোন করেছেন। তো আমি এখানে টোটালি এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। আমি বাজারকে কখনোই ঋণগ্রস্ত বাজার অথবা এই যে আমাদের ঋণ নির্ভর বাজার, এটা আমি চাই না। আমাদের বাজার এটা ইকুইটি বেস বাজার হোক, আমি এটাই চাই। আমাদের বাজার ডেট বেস বাজার না হোক। বাজারটা যে 2010 সালের পরে যে এই যে আজকে যে ডিবাকেল যাচ্ছে, এটার বড় কারণটাই ছিল বাজারটা অতি উত্থান। কারণ বেশি উপরে চলে গিয়েছিল দেখেই কিন্তু বাজারটার বেশি পতন। তো বাজারটা বেশি উপরে কেন গেল, এটার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যাংকগুলোকে বাজারে আপনার ফান্ড ইনজেক্ট করেছে। মানে যতটুকু প্রয়োজন তার চাইতে অনেক বেশি ফান্ড ইনজেক্ট করে বাজারটাকে আমরা বাবলস তৈরি করেছিলাম, যেমন সেই বাবলসটা ফেটে গিয়েছে। তো এখন কোনো বিনিয়োগকারী যদি আশা করেন যে আবার নতুন করে ঋণ নিয়ে অথবা এই এসএমইতে বা অন্যান্য বিভিন্ন ওয়েতে ঋণ নিয়ে আবার বাজারে আসবেন, আমি টোটালি এটার সাথে দ্বিমত। এই বাজার ঋণের বাজার না। এখানে কেউ যেন ঋণ নিয়ে না আসেন। এখানে যদি তার খেয়ে পরে বাঁচার পর উদ্ধৃত যদি কোনো টাকা থাকে, সেই পরিমাণ টাকা, যেই টাকাটা নষ্ট হলেও তার কিছু আসবে যাবে না, অতটুকু টাকাই এই বাজারে বিনিয়োগ করা উচিত। এটা নীতি সহায়তার ব্যাপারটি। জি, নীতি সহায়তার যে বিষয়টা, এটা যেটা আপনি প্রথম প্রশ্নটি করেছিলেন, আসলে প্রথমে আমি একটু পিছন দিকে যাই যে এখানে কিন্তু ব্যাংকগুলোর কোনো দোষ ছিল না। হঠাৎ করে 2010 সালের পর বাংলাদেশ ব্যাংক একটা নতুন নীতি দিল যে অমুক তারিখের ভিতরে আপনার এত পরিমাণ অ্যাডজাস্ট করতে হবে এবং একটা এক্সপোজার, একটা লিমিট তৈরি করে দিলেন। এর আগে কিন্তু এটা ছিলই না, কোনো লিমিটই ছিল না। দ্যাটস ওয়াই তারা কিন্তু বিনিয়োগ করেছে। এখানে বিনিয়োগ করার কারণে তারা কিন্তু দোষী না। দোষটা হলো পরবর্তীতে আপনি নতুন একটা সিদ্ধান্ত আমার উপরে চাপাই দিলেন। এটাই ছিল বাজারকে নষ্ট করার পিছনে বাংলাদেশ ব্যাংকের যে মূল যে কারণটা, সেটা ছিল তাই। এখন নীতি সহায়তা চাইলেই পাওয়া যায়। নীতি সহায়তা কেন করতে হলো? আপনি হঠাৎ করে নতুন একটা নীতি কেন দিবেন? কিন্তু কথা হচ্ছে যে এই আগে যা করেছে এটা সবাই জানে যে আপনার পেইড অ্যাপের এখন 25%, আগে লায়াবিলিটিজ 10% ছিল। তো এই জিনিসটা যা করেছে ব্যাসেল 2 বাস্তবায়ন করতে, যে বা আইএমএফ এর পরামর্শে যে ব্যাংকিং আইন যেটি সংশোধিত হলো 13-তে, সেই অনুযায়ী যেটা হয়েছে সেটাই ওই কথায় আর বিনিয়োগকারীরা যেতে যাচ্ছেন না বা আমরাও যেতে যাচ্ছি না। আমার প্রশ্নটা হলো যে এখন নীতি সহায়তা দিলেই কিন্তু একটা সমাধান হয়, পুঁজি সেটি দেখিয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর ব্যাপারে যে ওভার এক্সপোজারের বিষয়ে যে একটি সমাধান তারা দিয়েছে। তার মানে এই বাজারকে ভাইব্রেন্ট করার জন্য নীতি সহায়তা এখন দরকার। এখন সেইটি কেন দিচ্ছে না বা হচ্ছে না, এই প্রশ্নটাই আমার ছিল। একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমাদের সাথে কেউ আছেন? জি, দুঃখিত, লাইনটি কেটে গেছে। দর্শক, আপনি আবার চেষ্টা করুন। জি, যেটি বলছেন যে নীতি সহায়তা চাইলেই পাওয়া যায় কিনা, আসলে নীতি সহায়তা আমাদের বাজারের জন্য কিন্তু মানে প্রতিদিন নতুন নতুন নীতির দরকার নেই। এত নীতি সহায়তারও কোনো দরকার নেই। কি করার দরকার? একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকুক, যেইটার ভিত্তিতে আমাদের বাজার চলবে। বাজার আপনি বাজার বাড়লে একটা নীতি চেঞ্জ, বাজার কমলে আরেকটা নীতি চেঞ্জ না। এই যেটি আমি বলতে চেয়েছি সেটি হচ্ছে আপনার বিএসইসি যে রেগুলেটর, বিএসইসি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটি তো নিচ্ছে, সেটি ঠিক আছে এবং তারা অনেক চেষ্টা করছেন, কিন্তু এখন তার বিএসইসির কাছে বাজার নেই। মানে বিএসইসি চাইলেই বাজার ঠিক করবেন, বিষয়টা সেই জায়গায় বাজার নেই। কেউ চাইলে ঠিক করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। মানে বাজার নিজস্ব গতিতেই কিন্তু ঠিক হয়ে চলবে। মানে এখন যেটি আছে স্বাভাবিক আছে। বাজার কিন্তু এখন স্থিতিশীল, তবে গতিশীল না। বাজার গতিশীল হওয়া দরকার। গতিশীল হওয়ার জন্যই কি করা দরকার? আমাদের কিছু আসলে মূলত যেটা দরকার সেটা হলো বাজারকে ইকুইটি বেস বাজার করতে হবে। আমরা যে লোন বাজার, এই যে আপনার ডেট ভিত্তিক যে বাজার, এখান থেকে বাজার বের হয়ে না আসা পর্যন্ত বাজার ঠিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। জি, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। জি, আমার নাম মোহাম্মদ আইজুল হক, আমি নওগাঁ থেকে বলছি। জি ভাই, বলুন। ছোট্ট একটা প্রশ্নটা হলো এটাই যে আমরা দেখছি বিশ্বের বিভিন্ন দেশে শেয়ার মার্কেট এরকম ধস আসে, ইন্ডিয়াতে বা দেখছি চায়নাতেও, কিন্তু তাদের অল্প সময়ের ভিতরে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে লং টাইম 6 বছর ধরে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে না। এটার সমস্যাটা কি? জি দর্শক, ধন্যবাদ আপনার একটি ভালো প্রশ্ন করার জন্য। আমি মাউন ভাইয়ের কাছে এই প্রশ্নটার উত্তর জানতে চাইবো, কিন্তু আমার ব্যক্তিগত যেটি দেখেছি যে আপনি আমেরিকা, ইন্ডিয়া এবং সম্প্রতি চায়নায় যে ধস হয়েছে সেখানে কিন্তু সরকার এগিয়ে এসেছে এবং কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে এসেছে।
সরাসরি তারা এটাকে একটা জাতীয় সমস্যা মনে করে এটি দ্রুত সমাধানের চেষ্টা করেছে এবং তারা সফল। কিন্তু আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক, সরকার একসাথে এগিয়ে এসে সমন্বিত চেষ্টায় এটি সমাধানের কোনো উদ্যোগ আমরা দেখি নাই। যদিও সরকারের তরফ থেকে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটি সমন্বিত যে একটি চেষ্টা সেটি আমরা লক্ষ্য করি নাই। না, অ্যাকচুয়ালি দর্শক যে প্রশ্নটা করেছে এবং সাজিদ ভাই যেটা বলেছে, সেটা হলো 2010-এর ধসের পরে এরপরে মার্কেট কিন্তু স্টেবল মার্কেট, রিস্কি মার্কেট না। এখন ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। মার্কেট দেখেন আপনি 4000-4400 এই লেভেলেই আপনার ইন্ডেক্সটা আছে, ভেরি মাচ স্টেবল বাট গতিশীল না। এখন প্রশ্ন হলো মাউন্ট ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি বললেন 2010-এর পরে স্টেবল মার্কেটে যদি ফান্ডামেন্টাল শেয়ার আমি কিনি তাহলে আমার লোকসান হওয়ার সম্ভাবনা কম। লোকসান হবে না এটা কেউ বলতে পারে না, লোকসান হওয়ার সম্ভাবনা কম। এখন আপনি 2011-এ দেখেন যে ফান্ডামেন্টাল শেয়ারের দাম কত ছিল, সেটা 2012-এ কমেছে, 12-এ যেটা ছিল 13-এ আরও কমেছে, 13-এ যেটা ছিল 14-এ আরও কমেছে, 14-এ যেটা ছিল 15 বা এখন আরও কমেছে। আপনি কয়েকটি কোম্পানি বলবেন, মাল্টিন্যাশনাল এবং স্কয়ার ফার্ম, অলিম্পিক, আর দু একটি কোম্পানি ছাড়া আর বেশিরভাগই দাম কমেছে। তাহলে স্টেবল হয় কি করে? না, আমি যেটা বলার চেষ্টা করতেছি, মানে 2010-এ যেভাবে বাবল হয়েছিল ওইভাবে হচ্ছে না। তো এখন যেটা বিনিয়োগকারীরা 2010-এ যে পুঁজি হারিয়েছে ওইটার কিন্তু কিউমুলেটিভ এফেক্ট এখন, মানে যেটা এখন উঠাতে চাচ্ছে টাকাটা, কিন্তু এটা কোনোদিন উঠবে না। এক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করতে পারে, 2010-এ যারা পুঁজি হারিয়েছে, ক্যাপিটাল লস করেছে, এদেরকে যদি কম্পেনসেট করা যায় তাহলে একটা পর্যায়ে আসবে। এরপরে এখন যেটা আছে মার্কেটে দেখেন খুব একটা যে লস গেইন দুইটা মিলে আছে, বাট সাজিদ ভাই যেটা বলেছে গতিশীল না, ইটস ট্রু, বাট মার্কেট অলমোস্ট স্টেবল। এখন ওই রকম 2010-এর মতো যে পুঁজি হারানোর কোনো চান্স নেই। 10-এ তো পুঁজি হারায় নাই, পুঁজি হারিয়েছে 11, 12, 13, 14, 15-তে। না, 10-এর যে ধসটা নামলো সেখানেই ম্যাক্সিমাম যে 100 টাকার শেয়ার হঠাৎ করে 20 টাকা 25 টাকায় নেমে আসলো, সেখানে তো আমার 80 টাকা নেই, এবং যেটা চলে গেছে এটাকে যদি কোনোভাবে কম্পেনসেট করা যেত, যেটা গভর্নমেন্ট চেষ্টাও করেছে, বাট ওইভাবে সব লেভেলে 580 টাকার পিপলস লিজিং, আমি যদি ভুল না করে থাকি, পিপলস লিজিং প্রাইম ফাইন্যান্স এখন কত? 8 টাকা 9 টাকা, 8 টাকা। এটাই তো অ্যাকচুয়ালি 580 টাকাটা কোন সময়ের কেনা? 2000-এ যখন বাবল ছিল শেয়ার মার্কেটে তখন কেনা। তো প্রত্যেকটা ইনভেস্টর, বিনিয়োগকারী, ওনারা চাচ্ছে যে আমি 580 টাকার শেয়ার আজকে আমার কাছে 8 টাকা, এটি তো এই বাকিটা ওনারা লস বলতেছে 572 টাকা। তো 572 টাকা যদি আমি কম্পেনসেট করে দিতে পারি তাহলে কিন্তু উনি অ্যাড পারে চলে আসে। এরপরে থেকে এটা কম্পেনসেট কিভাবে করবেন? হ্যাঁ, গভর্নমেন্ট কতগুলো ইনসেন্টিভ বা পলিসি এগুলো নিয়েছিল, বাট আলটিমেটলি এগুলো ওয়ার্ক করেনি ওইভাবে। আর্থিক সহায়তা বা এই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিয়ে কি পুঁজিবাজারকে স্বাভাবিক করা সম্ভব? এইটা পুরোপুরি সম্ভব না, বাট কিছুটা হলো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আমি সাতক্ষীরা কলরা থেকে বলছিলাম, পার্থ। জি, আচ্ছা, আপনারা যে বলছেন বাজার স্থিতিশীল আছে, বাজার স্থিতিশীল কিভাবে আছে? বাজারে তো প্রত্যেকটা জিনিসের দাম কমতেই আছে। জি দর্শক, এইটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি শুনতে থাকুন। জি হ্যাঁ, না, যেটা আমি বলতেছিলাম, মানে আমি যেটা বলার চেষ্টা করলাম যে 580 টাকার শেয়ার 8 টাকা। মামুন ভাই, আমি একটু থামিয়ে আমার যেটা বলতে যাচ্ছি যে এই প্রাইম ফাইন্যান্সের এক্সাম্পলটা এই কারণে দিলাম, 580 টাকা বা 70 টাকায় যিনি কিনেছেন, 11-তে সেটা কমেছে 400 টাকা বা 300 টাকা এসেছে, তখন উনি বুঝেছেন যে এটা ঠিক আছে। 12-তে কমতেই তো 8 টাকা এসেছে, তাহলে আপনি কিভাবে স্থিতিশীল বলছেন? না, আমি স্থিতিশীল বলতেছি বর্তমান প্রেক্ষাপটটা। এটা তো একটা কিউমুলেটিভ এফেক্ট। ওনার 580 টাকা, এটা গ্র্যাজুয়ালি কমতে কমতে আজকে 8 টাকা এসছে, তাই না? এটা গ্র্যাজুয়ালি কমেছে, একদিনে তো কমেনি। 200 ভুল না করে থাকলে 258 টাকা ইউসিবিএল উঠেছিল, এখন কত? 22 টাকা 23 টাকা। তাহলে এটা কিভাবে স্থিতিশীল? আপনি বললেন যে আমি 2010 এর পরে স্থিতিশীল। এই পিরিয়ডটাকে আমি সাথে একটু অ্যাড করি এখানে। ওইটাকে আমরা কিন্তু বেঞ্চমার্ক ধরি নেই আমরা। আপনি এখন 2016-এর একটা এভারেজ আপনি ধরেন, আপনি গত 6 মাসের যে এভারেজ প্রাইস, আপনি সেই প্রাইসটাকে ধরলে দেখবেন যে বাজার মোটামুটিভাবে যেটা 16 টাকা 17 টাকা বা 10-20 পয়সা, তার মানে আমরা বলতে পারি যে 2010 না, 2016-এ এসে যে বিনিয়োগ করেছেন তারটা মোটামুটি স্থিতিশীল, কিন্তু 2010 থেকে 16 পর্যন্ত ধস। অবশ্যই সেটা তো আমরা
সেটা তো 6 বছর ধরেই ধস। আমরা আমরা তো এখনকার এটা কথা বলি না যে বলতেছি। ওখান থেকে কেউ প্রফিট করেছেন। এখন যে 2016 যে বিনিয়োগকারী, নতুন বিনিয়োগকারী এসছেন, তার বিনিয়োগটা দেখেন, তাদের জন্য তাদের জন্য বিনিয়োগের উপযুক্ত উপযুক্ত সময়। এখন কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি 2010-এ বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগ আপনি শুধু শেয়ার মার্কেট কেন, সেটা ফেরত পাবেন আপনি না। 2010-এ যিনি জমি কিনেছেন, তার যিনি ফ্ল্যাট কিনেছেন, প্রত্যেকের একই অবস্থা। এটা যেটা মামুন ভাই বলছেন যে কিউমুলেটিভ এফেক্ট, বিষয়টা তাই। এখন আপনি আপনার বিনিয়োগ সবসময় যে সুরক্ষিত থাকবে এমন কোনো কথা নাই। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি বিনিয়োগ যখন করেছেন, আপনি সেটার ফেস ভ্যালু কত ছিল, বাজারে ওটার মূল্য কত হওয়া উচিত, আপনি কি সেই ক্যালকুলেশন করেছিলেন? আমরা কেউ করি তখন ডিমান্ড ছিল, তখন ডিমান্ড ছিল, সাপ্লাই কম ছিল। এখন সেটা- সাপ্লাই প্রচুর, ডিমান্ড কম। না সেটা সাপ্লাই সেটা প্রতিনিয়ত বাড়ছে। হাসিবে, সেটার মূল কারণটাই ছিল বাজারে আমরা লোন ইনজেক্ট করেছি। আপনি তখনকার যদি হিসাব আপনাকে বলি, একজন বিনিয়োগকারী এসছেন, ওভার এক্সপোজার হয়ে গেছিল। অবশ্যই ওভার এক্সপোজ, মানে 100 টাকা বিনিয়োগ করেছেন, তাকে আমি 100 টাকা লোন দিয়েছি। আরেক মার্চেন্ট ব্যাংক তাকে বলেছে যে তুমি এখন 100 টাকা পাও, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে 200 টাকা লোন দিব। উনি চলে গেলেন 200 টাকা লোন। লোনের কারণে কি এই বাজারটা মূলত লোনের কারণেই ধস নেমেছে। ব্যাংক থেকে যারা ব্যাংকগুলো নিজেরা যে ইনভেস্টমেন্ট করেছে, জি। ব্যাংকের ডিরেক্টররা যে পরিমাণ ইনভেস্ট করেছে, জি লোন নিয়ে, অন্য লোন নিয়ে সেটা পুঁজিবাজারে নিয়ে এসেছে, জি। সেটা কি ইফেক্ট করে নাই, নাকি যারা বাজারে আছে তারা লোন নিয়ে কিনেছে বলে না, না, বাজার সবাই বেড়েছে? সবাই যারা বাজারে ছিল তারাও লোন নিয়েছে, নতুন এনে লোন দিয়েছি। আর যেহেতু যখন আমরা দেখছি যে বাজার বাড়ছে, জি, জি। তো স্বাভাবিকভাবে আমারও তো আশা হতে পারে যে আমিও ঢুকি, আমারও এখান থেকে কিছু প্রফিট হবে। সেই হিসাবে আমরাও এসছি। আমরা আসলে বুঝে না বুঝে, জেনে না জেনে এই বাজারে এসছি সবাই। তখনকার হিসাবটা হয়তো ভুল ছিল, কিন্তু এখন বাজার কোনো অবস্থাতেই ভয়াবহ খারাপ এটা বলা যাবে না, বাজার খারাপ তাও বলা যাবে না, বাজার এখন ভালো। অবশ্যই এটা বিনিয়োগের জন্য উৎকৃষ্ট সময়। কেউ যদি মনে করে যে আমার বিনিয়োগ কালকেই দ্বিগুণ হবে, তাহলে তার এই বাজারে আসার দরকার নেই। আপনি পৃথিবীর কোন ব্যবসা আছে যেই ব্যবসায় 5 বছরের আগে টাকা আপনি দ্বিগুণ করতে পারবেন? আপনি কোন কোম্পানিতে বিনিয়োগ করলে, কোন ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করলে আপনি পরের বছর থেকে আপনার প্রফিট আসবে? আপনি কেন পুঁজিবাজারে আসার সাথে সাথে চাচ্ছেন আমার 2 মাসের মধ্যেই টাকা প্রফিটে আসুক? আপনি তো বিনিয়োগ করেছেন, তার পিছনে একটা কোম্পানি আছে, আপনি কোম্পানি দেখে বিনিয়োগ করেন। আমরা কখনোই শেয়ারকে বিনিয়োগ করতে বলি না, শেয়ারে বিনিয়োগ না, আমরা বলি আপনি কোম্পানিতে বিনিয়োগ করেন, দেখে শুনে বিনিয়োগ করেন। আপনাকে বিনিয়োগ করলে অবশ্যই একটা মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বিনিয়োগে আসতে হবে। আমরা প্রত্যেকেই বিনিয়োগের জন্য আসি এখানে শর্ট টার্ম বিনিয়োগ, T2-তে, সেকেন্ড থার্ড ডেতে আমার যেন প্রফিট হয়, আমরা সেই জন্য এই যে বাজারে আসি। আমরা প্রত্যেকে আসি, আমরা বলতে কারা? আমরা বলতে বিনিয়োগকারীরা, মানে ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী। কিন্তু এবং শুধু না, আপনার ডিএসসির তথ্য মতে সবচেয়ে বেশি নেটিং করে ইনস্টিটিউশন এখন। না, আমি ওদেরকে বাদ দিচ্ছি না, আমরা বলতে আমি ইনস্টিটিউটকেও মিন করেছি। বিনিয়োগকারী বলতে ইনস্টিটিউট, ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই। কিন্তু আপনি দেখেন যে আমরা একদম শেষ পড়ছে। ওকে জি জি, মামুন ভাই, বিনিয়োগকারীদের জন্য যদি কিছু পরামর্শ দেন আপনার অভিজ্ঞতা থেকে, যে এই অবস্থায় আসলে তারা কি করবেন? যারা অন্য সেক্টরে আছেন তারা যে সেক্টরে ধরে আছেন সেটাই ধরে থাকবেন, নাকি কোনো দেখে শুনে চেঞ্জ করবেন? না, আমি বারবার একটা কথা বলবো, যেহেতু আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি বলবো না যে আপনারা ইনফরমেশন বেসিসে, মেসেজের ভিত্তিতে এবং হুজুগে আপনারা শেয়ার কেনেন। আমি সবসময় বলবো আপনারা ফান্ডামেন্টাল শেয়ারের সাথে থাকেন, যেটা সাজিদ ভাই বলেছে। যদি একটু সংক্ষেপে বলেন ফান্ডামেন্টাল কিভাবে? ফান্ডামেন্টাল এই যে আমি বললাম, শেয়ার মার্কেট প্রাইস ডিটারমিনেশনে যে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমরা যেগুলো ডিটারমিনেন্স ফ্যাক্টর কনসিডার করি, ন্যাপ ভ্যালু অফ দ্য কোম্পানি, নেট অ্যাসেট ভ্যালু, ডিভিডেন্ড পলিসি, ফিউচার গ্রোথ, কোম্পানির পোটেনশিয়াল, কোম্পানি ম্যানেজমেন্ট, তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও, কোম্পানি ইপিএস, পি রেশিও, এগুলো কনসিডার করার জন্য সবাই যদি অ্যাকচুয়ালি এগুলো আমরা কনসিডার করি, তাহলে দেখবেন মার্কেট স্টেবল হবে, মার্কেট ভালো হবে, এটা বিনিয়োগ পরিবেশ এখানে বিরাজ করবে। কিন্তু কথা হলো যে আমরা গুটি কয়েক পার্সেন্টেজ হয়তো এগুলো কনসিডার করি, বাট মেজরিটি হুজুগের পিছনে, ইনফরমেশনের পিছনে দৌড়াতে থাকি এবং মার্কেট থেকে ইনফরমেশন নিয়ে সেই বেসিসে আমরা সেখানে ইনভেস্ট করি। এবং যেটা সাহেব ভাই বলেছে যে আমরা সবাই শর্ট টার্ম গেইনের পিছনে। আপনি দেখেন বড় বড় প্রজেক্ট যদি আপনি করেন, সেখানে প্রথম 3 বছর আপনি প্রফিট চিন্তাই করতে পারেন না, থার্ড ইয়ার
একটা ব্রেক ইভেন চিন্তা করি, এরপর ফোর্থ ইয়ার থেকে আমরা প্রফিট কিন্তু এক্সপেক্ট করতে আমি পারি। যদি বিনিয়োগ করি, আমি তো একটা মানে রানিং কোম্পানিতে বিনিয়োগ করছি, আমি তো প্রথম বছরই না, মুনাফা চাইবো। আপনার ইনভেস্টমেন্টটা তো এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। কিন্তু আমি তো ওই কোম্পানিতে আপনি যে long term কোম্পানিতে বিনিয়োগ investment করছি সেই করবেন, কোম্পানি তো আপনি, দীর্ঘদিন ধরে আছে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেন, 4-5টা কোম্পানিতে বিনিয়োগ করেন, 2টাতে লস হবে, 3টাতে গেইন হবে, আলটিমেটলি আপনার বটম লাইন উইল বি পজিটিভ। এইভাবে চিন্তা করতে হবে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে পারেন আপনি। জি, সাজিদ ভাই যদি শেষ পর্যায়ে বিনিয়োগকারীদের পরামর্শ দেন। বিনিয়োগকারীদের জন্য পরামর্শ আসলে সবসময় একটা, যেটা মামুন ভাই বলেছেন, আমারও পরামর্শ দেয়, বাজারে দেখে শুনে বিনিয়োগ করতে হবে। বাজারে যেসব ইন্ডিকেটরগুলো আছে বিনিয়োগ করার, যে ইন্ডিকেটরগুলো বাজারের পিই বলেন, নেট অ্যাসেট ভ্যালু বলেন, তাদের ডিভিডেন্ড পলিসি বলেন, সবচাইতে বেশি দেখতে হবে হলো বাজারের যে আমি যে কোম্পানিতে বিনিয়োগ করব সেই কোম্পানির বিনিয়োগের ম্যানেজমেন্ট, যে কোম্পানিতে বিনিয়োগ করব ম্যানেজমেন্ট, এবং ওই কোম্পানিটার গ্রোথ পটেনশিয়াল কতটুকু, এইগুলো দেখে যদি বিনিয়োগ করেন, আমরা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে উনি লং টার্মে লস করবেন না। আপনি বাজারে যেসব ফান্ডামেন্টাল কোম্পানির কথা বলা হয়েছে, আপনি দেখেন যিনি 2010 সালেও বিনিয়োগ করেছেন, এখন সেই কোম্পানির হয়তো দাম অনেক কম, সবগুলো কোম্পানি না, কিছু কিছু কোম্পানির কথা বলছি, যে কোম্পানিগুলো এখনও ভালো আছে তারা কিন্তু এখনও লোকসানে নাই, যত টাকাতেই বিনিয়োগ করে থাকুক না কেন, এবং 2-4 বছর আরও যদি রাখেন তারা অবশ্যই প্রফিটে চলে আসবেন। তবে ওই সব কোম্পানিগুলোতে বিনিয়োগ করা যাবে না যেই কোম্পানিগুলো হাই কোম্পানি যেটা আমরা বলি, অথবা যেসব আমরা ম্যানেজমেন্ট যারা ভালো না, যে কোম্পানির ম্যানেজমেন্ট ভালো না, এদের কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না কোনোভাবেই। জি, সাজিদ ভাই এবং মামুন ভাই আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে আপনাকেও সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকে আমাদেরকে- অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আমাদের এই আলোচনায় কিছুটা হলেও আপনাদের বিনিয়োগ ভাবনায় পরিবর্তন আসবে। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।